কেন সংবিধান সংশোধনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন হয়ে উঠল আমাদের একটু বুঝিয়ে বলবেন। সংবিধান হচ্ছে জাতিকে সামগ্রিক নির্দেশনা দেয়। সংবিধান আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে এবং বিগত 53 বছর ধরে সংবিধানের আলোকে আমাদের রাষ্ট্র গঠন পরিচালনার যে সামগ্রিক চিত্র, সেই চিত্রে আমরা দেখেছি সংবিধানকে অপব্যবহার করা এবং সংবিধানের বিধানগুলোকে নিয়ে একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা তৈরি করা খুব সহজেই সম্ভব। চাইলেই যে কেউ সংবিধানকে ব্যবহার করেই স্বৈরাচার হতে পারে, এমনভাবে সংবিধানটাকে রচয়িত হয়েছে বা সংশোধন করা হয়েছে। পরবর্তীতে 17 বার সংশোধন হয়েছে এবং বিভিন্ন প্রেক্ষাপটে সংবিধানের মূল স্পিরিট যেটাকে আমরা বলি, যে সারমর্ম যেটা আছে, এই জিনিসটা আমাদের জাতির যে আকাঙ্ক্ষা তার সাথে সাংঘর্ষিক হয়েছে। এই প্রেক্ষাপটে সংবিধান সংশোধন আজকের চাহিদা না, 72-এর পর থেকেই এই বিষয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এসছে। সংবিধানের এই সামগ্রিক বিষয়টাকেই পদে পদে মানুষ বুঝেছে যে ওয়েতে এটাকে রাখা হয়েছে, এটা মানুষের সামগ্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে না। একটা ছোট্ট উদাহরণ দিলেই জিনিসটা পরিষ্কার হবে। সংবিধানের মাধ্যমে একনায়কতন্ত্র তৈরি হয়, একনায়ক সংবিধানকে ব্যবহার করে না, সংবিধানই সেই রাস্তা তৈরি করে দেয়। কিভাবে? সংবিধানে পার্লামেন্টের সমস্ত মেম্বার প্রধানমন্ত্রীর হাতে একেবারে একচ্ছত্রভাবে তার হাতের মধ্যে। 70 অনুচ্ছেদ দ্বারা সংবিধানে নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়ার অধিকার নেই। এই জন্যে পুরো পার্লামেন্টই প্রাইম মিনিস্টারের হাতে বন্দী অবস্থায় আছে। রাষ্ট্রপতি 48(3) ধারা অনুচ্ছেদ অনুসারে কোনো কাজ, দুটো বিষয়ে বলা এক্সেপশন আছে বাট ওটাও বাস্তবে নেই, কোনো কাজ প্রধানমন্ত্রীর নির্দেশনা ছাড়া করতে পারেন না। একইভাবে স্থানীয় প্রশাসন এমপি এবং মন্ত্রীদের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এই সার্বিক প্রক্রিয়াতে নির্বাহী বিভাগের প্রধান হিসাবে প্রধানমন্ত্রী এমন একটা ক্ষমতার অধিকারী হয়ে গেছেন, যার কারণে আমার দেশের এই সামগ্রিক বর্তমান যে 24-এর প্রেক্ষাপট থেকে আমরা এই বিষয়টা শিক্ষা পেয়েছি। সংবিধান হওয়া উচিত জনতার একটা আদর্শ ডকুমেন্ট এবং এর মাধ্যমে মানুষের যে চাহিদা সেটার পরিপূরণ হওয়া। 24-এর গণঅভ্যুত্থানে আমরা একটা নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি। এই নতুন বাংলাদেশে যেহেতু রাষ্ট্র গঠনে মূল ডকুমেন্ট হিসাবে সংবিধান আসে, এই সংবিধানের উপরেও আমাদের কাজ করা খুব জরুরি হয়ে পড়েছে, যাতে ভবিষ্যতে বাংলাদেশ আগামী 100-200 বছরেও সংবিধান দ্বারা অপব্যবহৃত হতে না পারে। ব্যারিস্টার মঈন, আমাদের যে এখন বর্তমান সংবিধান রয়েছে, এর মাধ্যমে একজন একনায়কতন্ত্র হয়ে উঠতে পারে খুব সহজেই, তাই তো? একনায়ক হওয়াটাই বাস্তবতা। কেউ না চাইলেও একনায়ক হবে, মানে তাকে সেটা পারমিট করবে বা সহযোগিতা করবে। তার কার্যক্রমটা এমন, সংবিধানই তাকে একনায়ক করে দেবে। কেউ ভালো মানুষ হলো বা খারাপ মানুষ হিসাবে প্রয়োগ করলো, সেটা তার ব্যক্তিগত চরিত্রের সাথে যায়, কিন্তু সেটা নিঃসন্দেহে ভয়ঙ্কর, অবশ্যই ভয়ঙ্কর। এই জন্য সংবিধানে একটা ভারসাম্য থাকা উচিত। সংবিধানে জনপ্রতিনিধিদের কথা বলার স্বাধীনতা থাকা উচিত। সংবিধানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ভারসাম্য থাকা উচিত। রাষ্ট্রের যে 3টি অর্গান বলি, 3টি অঙ্গ, বিচার বিভাগ, আইনসভা এবং নির্বাহী বিভাগ, এই 3-এর মধ্যে একটা পারস্পরিক সহযোগিতা এবং পারস্পরিক ভারসাম্য নিশ্চিত হওয়া খুবই জরুরি। দেখবেন বিচার বিভাগের ক্ষেত্রে নিয়োগগুলো সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে এবং নিম্ন আদালতের নিয়োগগুলো কিন্তু রাষ্ট্রপতি দেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে।
এই পরামর্শটা এমন এক পর্যায়ে যায়, বাস্তবে আইন মন্ত্রণালয় যেভাবে প্রপোজাল দেয় সেভাবেই নিয়োগগুলো হয়। তাহলে বিচার বিভাগ, আইনসভা, নির্বাহী বিভাগ তো আছেই, সবাই একটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। এই ব্যক্তিকেন্দ্রিকতা থেকে আমরা যদি বেরোতে না পারি, তাহলে ভবিষ্যতে 24-এর মতো আরও অনেক ঘটনা আমরা দেখব।